এখন আমাকে বলা হয়েছে বলার জন্য, কিন্তু আমি তো বুঝে উঠতে পারছি না আমি কী বলবো। কিন্তু বলার মতো তো কিছু নেই, যা বলার তো আগেই বলা হয়ে গেছে। তা আমি এখানে যেটা বলবো, মানুষের সাথে মানুষের পাশে জিতেন চৌধুরী, তাতে জিতেন নিজেই বলেছেন যেগুলো আমার লেখালেখি না, দু একটা কখনো কখনো এখানে সেখানে লিখেছি, তাতে যে বন্ধুটি ধরিঞ্জয় ত্রিপুরা, তার সম্পর্কে আমার এর আগে তেমনভাবে জানা ছিল না, কিন্তু আজকে বিশেষ করে তাকে আমি দেখলাম, তার চেহারা আমি দেখেছি, কিন্তু এই কাজের সাথে যে সে এইভাবে যুক্ত। তারপরে শুনলাম ত্রিপুরা বিধানসভায় সে কাজ করে, যে উদ্যোগ নিয়ে আগ্রহ নিয়ে কমরেড জিতেন চৌধুরীর কার্যকলাপ রাজনৈতিক জীবনের, এটাকে মোটামুটিভাবে সংক্ষিপ্ত পরিসরে যেভাবে এখানে তুলে ধরেছেন, এটা পুরনো যারা জানেন হয়তো একভাবে জানেন, কিন্তু এটা পড়লে আরেকটা দিক থেকে জানবেন, আর নতুন যারা তারা সব দিক থেকেই তাকে জানতে তাদের সুবিধা হবে। সেদিক থেকে এই গ্রন্থটা প্রকাশ করার মধ্য দিয়ে এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রতিপালন করলেন। তার জন্যে এই গ্রন্থটা একসাথে করে সম্পাদনার জন্য যে ভূমিকা নিয়েছেন ধরিঞ্জয় ত্রিপুরা, আমি বিশেষ করে তাকে ধন্যবাদ জানাব। এবং আমার বিশ্বাস এই বইটি নিশ্চয়ই ব্যাপকভাবে প্রচারিত হবে, আমাদের নূতন প্রজন্মের ছেলেরা মেয়েরা তারা পড়বেন। শুধু ট্রাইবেল ছেলে মেয়ের কথা বলছি না, এটা ট্রাইবেল নন ট্রাইবেল সবাই। গণতান্ত্রিক আন্দোলন, ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলন মানে ট্রাইবেল আন্দোলন না, গণতান্ত্রিক আন্দোলন মানে নন ট্রাইবেল আন্দোলন, ট্রাইবেল নন ট্রাইবেল একসাথে মিলে। ফলে সেদিক থেকে আমার মনে হয় এই বইটি ব্যাপকভাবে প্রচারিত হলে ভালো হবে। আমার নিজের ধারণা, যদিও বইটি আমি আজকে প্রথম এখানে এসে দেখলাম, জিতেন আমাকে যখন এই অনুষ্ঠানে থাকবার জন্যে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন তখন বলছিলেন এই বইটা হবে, বইটা এখন হয়নি, চূড়ান্ত হয়ে আসবে, আজকে আপনাকে দেওয়া যাবে, কিন্তু বইটা এর আগে তার পক্ষে দেওয়া সম্ভব হয়নি। আমিও এখানে এসে প্রথম দেখলাম। হয়তো যখন আমিও আপনাদের পাশাপাশি এটা খুলব, তাতে দেখা যায় অনেক বিষয়ই তার আগের লিখিত বিষয় আমি হয়তো পাঠ করে নিয়েছি, অনেক বক্তৃতা আগেই হয়তো আমি শুনেছি, বিধানসভায় মন্ত্রী থাকার সময় যা কথা বলেছেন, একটা ভালো সময় একসাথে আমরা মন্ত্রিসভায় কাজ করেছি, কিন্তু তার সত্ত্বেও এগুলো আবার নতুন করে দেখবার সুযোগ হবে। সেদিক থেকে উদ্যোক্তাদের এই বইটি প্রকাশনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন যেটা সাকিব খান, এই সম্পর্কে আমি যেটা বিশেষ করে বলবো, যে বইটা আমি পরশুদিন রাতে পেয়েছি, এবং এটা এমন একটা বই কালকে হাফ ডে আমার হাতে সুযোগ ছিল। এই সময়ের মধ্যে এই বই পড়ে শেষ করা, তার গভীরে যাওয়া আর তার সমস্ত কিছু উপলব্ধি করা আমার মতো সাধারণ পাঠকের পক্ষে সম্ভব না, এ দাবি আমি করতে পারব না। কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি, ভাবছিলাম আজকে হয়তো খানিকটা সুযোগ নেব, হলো না। খোয়াইতে আমার দিনের প্রায় 3 ভাগ সময় চলে গেছে, ওখানে একটা আমাদের স্মরণ সভা ছিল। তো যাই হোক, যতটাই আমি কালকে নাড়াচাড়া করেছি, যতটা আমি দেখেছি, সাকিব তো বিস্তৃতভাবে আপনাদের সঙ্গে বলেছেন, আমি সেখানে যাচ্ছি না। এটা পড়তে গিয়ে কিছু কিছু জায়গায় মানে এই রিসার্চ পেপারটা যিনি তৈরি করেছেন, পড়েছেন সাকিব, তিনি যে তথ্যাদি গভীরে যাওয়ার চেষ্টা করেছেন, সেগুলো নিয়ে তিনিই কিন্তু নিজে আকার ইঙ্গিতে কতগুলি প্রশ্ন তুলবার চেষ্টা করেছেন। তার নিজের মধ্যেই কিছু সন্দেহ তৈরি হয়েছে। সঠিক ইতিহাসের তথ্য যারাই তৈরি করেছেন এবং ইতিহাসগুলো উপস্থিত করছেন, তাতে সব জিনিস সেখানে ঠিকভাবে অন্তর্ভুক্ত হয়। উড ইউ ফলো মি? হ্যাঁ, সেটা দেখে আমার নিজের যেটা মনে হয়েছে। তো আমি এই সম্পর্কে আমার মনে হয়েছে একটু 2-3টা বিষয় একটু পরিষ্কার করা দরকার। আপনারা এগুলো জানেন, বিশেষ করে সাকিবের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি যেটা বলার চেষ্টা করছি। রাজন্য শাসন সম্পর্কে সেই সময়ে যারা ইতিহাস লেখার চেষ্টা করেছেন বা পরবর্তী সময়ে, ইতিহাস বরাবরই বিতর্কে, সবার পক্ষে গ্রহণযোগ্য ইতিহাস লেখা কঠিন। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, এ নিয়ে আজও বিতর্ক আছে। যাই হোক, আমি সেখানে যাচ্ছি না। তো এখানে যেটা বলার চেষ্টা হয়েছে যে যে ক্লাস স্ট্রাগল রাজন্য শাসনে, এটা এরকম কিছু ছিল না। যে কী করে এটা সত্য হয়?
রাজা যদি থাকেন প্রজা আছে, প্রজা যদি থাকেন রাজা আছে। রাজা তার অস্তিত্বই রক্ষা করছেন প্রজাদের উপর নির্ভর করে, এবং প্রজাদের উপর নির্ভর করে অস্তিত্ব রক্ষা করতে গেলে পর তাদের উপর তো তার চাপ সৃষ্টি করতে হবে, তার রেভিনিউ কালেকশন করতে হবে, তা না করলে তার রাজন্য শাসন কি করে চলবে। এবং এটা কোনো সময়ই প্রজারঞ্জনের মধ্যে পড়ে না। প্রজাদের ইচ্ছার বিরুদ্ধে, সামর্থ্যের বাইরে রাজন্য শাসন নিজেদের সুবিধার্থে যেটা না হলে না হয় সেটা আদায় করার জন্য চাপ সৃষ্টি করেন। কাজে এই জায়গাতে এটা যখন করবার চেষ্টা করেছেন এই ত্রিপুরাতে, তার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ, বিদ্রোহ, আন্দোলন, সংগ্রাম সংগঠিত হয়েছে। এটাই তো শ্রেণী সংগ্রাম। কেন এগুলি হলো? এবং যারা সেই সময়ের ইতিহাস লেখবার চেষ্টা করেছেন এই বিষয়গুলো প্রকৃত অর্থে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, এগুলো চেপে যাওয়ার চেষ্টা করেছেন, এগুলো ইগনোর করার চেষ্টা করেছেন। এটার মধ্যে একটা ক্লাস আউটলুক ওয়ার্ক করে এবং ক্লাসের দিক থেকে তারা রাজন্য শাসনের পক্ষে, তাই তারা তার বিরুদ্ধে যে লড়াইটা, সেই লড়াইটাকে সেভাবে ফোকাস আনার চেষ্টা করে। কাজে সেদিক থেকে আমি যখন পড়ছিলাম এবং সাকিবের যে মন্তব্য আমি দেখছিলাম যে কারেক্টলি হি হ্যাজ আইডেন্টিফাইড দিস, এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয়ত এখানে যে জিনিসটা বলা দরকার সেটা হচ্ছে গণমুক্তি পরিষদ সম্পর্কে যেটা বলা হয়েছে, আমার মনে হয়েছে মেজর ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইজ মিসিং। গণমুক্তি পরিষদকে মূল্যায়নই করা যাবে না যদি জনশিক্ষা আন্দোলন সম্পর্কে আমরা নীরব থাকি, নিথর থাকি এবং এই সম্পর্কে যদি আমরা কিছু আলোচনা না করি। ভিত্তিটাই তো জনশিক্ষা আন্দোলন। এটা আপনার বলা যায় নবজাগরণ। উপজাতি ছেলে মেয়েদের মধ্যে হাতে গোনা কিছু লেখাপড়া জানা, এবং দশরথ দেব সেই সময় ত্রিপুরায় ছিলেন না, কুমিল্লা কলেজে পড়তেন, তার সঙ্গে যোগাযোগ করে তাকে আনা হয়েছিল কয়েকজন, 4 জন 5 জন। তাদের উদ্যোগে জনশিক্ষা আন্দোলন সেখানে সংগঠিত করবার জন্য জনশিক্ষা সমিতি তৈরি হয় 1945-এ। এবং এটাও বলা দরকার, এই জনশিক্ষা আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে ছোট্ট কমিউনিস্ট পার্টির নামও সবাই জানতো ভালো করে, ঘটনা তা না। অনেকেই বলতেন বীরেন দত্তর পার্টি, এটা পরবর্তী সময়ে আমরা যখন ছাত্র আন্দোলন আসি তখনকার কথা বলছি। এই জনশিক্ষা আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে যে কয়েকজন উপজাতি যুবক লেখাপড়া জানা, সুধন্যা দেববর্মা সহ, হেমন্ত দেববর্মা সহ, তাদেরকে সাহায্য করার ক্ষেত্রে তারা বীরেন দত্তের কাছে তারা পরামর্শ চান এবং তিনি সর্বতভাবে তাদেরকে সহায়তা করেছেন এবং তাদের যে কর্মসূচি ইত্যাদি চূড়ান্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এবং একজন কমিউনিস্ট যখন এই শিক্ষার আন্দোলনকে প্রসারিত করার ক্ষেত্রে ভূমিকা নেন, তার মধ্যে শ্রেণী দৃষ্টিভঙ্গি থাকবে। এবং এই সময়ের মধ্যে অলরেডি সোভিয়েত দেশে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়ে গেছে, সমাজতান্ত্রিক ব্যবস্থার পতন হয়েছে, এবং তার তথ্যাদি আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেমন ছড়িয়ে পড়ছিল, আমাদের দেশেও আসছিল, যদিও খুব নানাভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই সমস্ত কাগজপত্র আটকে রাখার চেষ্টা করত। এগুলিও কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যারা যুক্ত, আগ্রহী যারা, জেলের ভেতরে জেলের বাইরে, তাকে এগুলি সংগ্রহ করে পড়বার চেষ্টা করেছেন। এবং আমার বিশ্বাস বীরেন দত্ত সমাজতান্ত্রিক ব্যবস্থার পতনের পর সমাজতান্ত্রিক ব্যবস্থাকে প্রকৃত অর্থেই বিকাশের শীর্ষস্তরে নিয়ে যাওয়ার প্রশ্নে শিক্ষার যে কোনো বিকল্প নেই, এটাকে গুরুত্ব দিয়ে যেভাবে লেনিনের নেতৃত্বে সোভিয়েত দেশে নিরক্ষরতা দূর করে সমস্ত জাতিকে যথার্থ শিক্ষায় শিক্ষিত করে তোলা, শুধু আক্ষরিক জ্ঞান না, প্রকৃত অর্থেই সেই যে ভূমিকা নিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস বীরেন দত্ত সেই চেতনায় সমৃদ্ধ থেকেই এই জনশিক্ষা আন্দোলনকে সাহায্য করেছেন। আর এখানে যেটা আমার নিজের উপলব্ধি থেকে আমি বলবো, আমাদের ত্রিপুরার আগে মণিপুরে এই শিক্ষার আন্দোলন শুরু করেছিলেন কমিউনিস্ট নেতা হাজং, যিনি রাজ পরিবারের সন্তান ছিলেন না, কিন্তু রাজার কন্যাকে তিনি বিয়ে করেছিলেন। পরে রাজন্য শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার স্ত্রী সহ তিনি রাজ্য পরিত্যাগ, রাজন্য শাসনের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করে তিনি কিন্তু বেরিয়ে এসেছিলেন এবং এই শিক্ষার আন্দোলনকে গুরুত্ব দিয়েছিলেন। আমার বিশ্বাস, যদিও
ত্রিপুরার এই জনশিক্ষা আন্দোলনের কোনো জায়গায় রেফারেন্স হিসেবে বিষয়টা আসেনি। কেন আসে না আমি জানি না। মণিপুর আমাদের পাশে, মণিপুরের ইতিহাস পড়তে গিয়ে, হাজংয়ের ইতিহাস পড়তে গিয়ে আমার তখন মনে হয়েছে যে এটারও কিছু প্রভাব আছে, এবং তারা প্রভাবিত হয়েছিলেন সোভিয়েত দেশের বিপ্লবের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থার পত্তনের পর সেখানে শিক্ষাকে যেভাবে তারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে শিক্ষার আন্দোলনের গুরুত্ব তারা উপলব্ধি করেছিলেন, ফলে তারাও শুরু করেছিলেন। বলে আমি যেটা বলবো সাকিবকে, যে তার যেটা রিসার্চ পেপার দ্যাট হ্যাজ বিন ডান, কিন্তু তারপরে এটাকে যখন মানুষের মধ্যে তিনি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তারপরেও যখন নানা প্রশ্ন তার সামনে আসছে, তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হচ্ছে, সেখানে আমি তাকে অনুরোধ করব জনশিক্ষা আন্দোলন সম্পর্কে, যদিও স্বল্প সময় 3 বছরে এই আন্দোলনটাকে ধ্বংস করার জন্য রাজন্য শাসন ঝাঁপিয়ে পড়েছিল। সর্বশেষ যে মহারাজা প্রায় যুদ্ধ ঘোষণা করেছিল, রাজবাড়িতে নিয়ে জনশিক্ষা আন্দোলনের নেতৃত্বকে সেখানে দৈহিকভাবে নির্যাতন করেছে। তার বিরুদ্ধে যদি প্রতিবাদ সেই সময় না গড়ে উঠত, প্রতিরোধের হুঙ্কার যদি না আসতো, তারা জীবিত সেখান থেকে বেরিয়ে আসতে পারেন কিনা এটা সন্দেহের কারণ। কাজে এই জায়গায় এই বিষয়টি সম্ভবত পরবর্তী পর্যায়ে তার রিসার্চ পেপারে তো যুক্ত করার কোনো সুযোগ নেই, কিন্তু যখন বিষয়টা নিয়ে যাবেন, এটা যুক্ত করলে প্রকৃত অর্থে গণমুক্তি পরিষদ তার উৎসটা কোথায়, যখন জনশিক্ষা আন্দোলন আর করা যাচ্ছে না, তাদের বিরুদ্ধে আক্রমণ চারিদিক থেকে নেমে আসছে, এই পরিস্থিতিতে কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব বীরেন দত্ত এবং অঘোর দেববর্মা। বীরেন দত্ত কমিউনিস্ট পার্টি করেন, অঘোর দেববর্মা কমিউনিস্ট পার্টি করেন। তিনি পরবর্তী সময় সিপিআইতে গেছেন, এটা অনেকেই জানতেন না, বীরেন দত্ত জানতেন। তারা দুজনে মিলেই সেই সময় আত্মগোপনে থাকা দশরথ দেবের সঙ্গে যোগাযোগ করেন এবং হেমন্ত দেববর্মার সাথে যোগাযোগ করেন। গণমুক্তি পরিষদ তো তখন গঠন হয়নি, জনশিক্ষা আন্দোলন নিয়ে যাওয়া যাচ্ছে না, চারিদিক থেকে আক্রমণ আসছে। তারা তখন বলেন যে আমাদের বোধহয় একটু নতুন করে বসে আলাপ আলোচনা করা দরকার। যে স্তরে আমরা আসলাম এই অল্প সময়ের মধ্যে, মানুষের মধ্যে যে সাড়া আমরা পেলাম, 400-র মতো আমাদের নেওয়া উদ্যোগী যে স্কুল প্রতিষ্ঠিত হলো, এবং শেষ পর্যন্ত রাজন্য শাসন বাধ্য হয়েছিল 250 থেকে 300-কে স্বীকৃতি দিতে। যে আমলাটি এক্ষেত্রে ভূমিকা নিলেন, তার সাথে রাজার বিরোধ হলো। তিনি শেষ পর্যন্ত যে সময়ের জন্য কাজ করতে এসেছিলেন, বিরোধের কারণে এখান থেকে দায়িত্ব ছেড়ে দিয়ে রাজ্য ছেড়ে তিনি চলে যান। শুধু না, দেশ ছেড়েই তিনি তার নিজের দেশ গ্রেট ব্রিটেনে তিনি ফিরে যান। তো এই পরিস্থিতিতে এরা 4-5 গিয়ে বসলেন, তার মধ্যে বীরেন দত্ত, অঘোর দেববর্মা, দশরথ দেব এবং হেমন্ত দেববর্মা, এই 4-5 জন বসলেন। বসে তারা সেখানে আলোচনা করলেন জনশিক্ষা আন্দোলন, যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম। শিক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল দারিদ্র মুক্ত ত্রিপুরা। অনাহার অর্ধাহারে দিন কাটছে। রাজন্য শাসনের মধ্যে তারা কিন্তু তখন স্লোগান দেয়নি, কৌশলে। দরিদ্রতার কারণটা কি, কার জন্য দারিদ্রতা, এর মধ্যেই এটা লুক্কায়িত ছিল। এবং রাজাও বুঝতে পেরেছিলেন এতে শুধু অক্ষরজ্ঞান দেওয়া না, এটা পরবর্তী সময় আমাকে ক্ষমতাচ্যুত করার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, তাই এটার বিরুদ্ধে আক্রমণ। এটা যখন থেমে গেল, তখন গিয়ে তারা তখন উপলব্ধি করলেন যে এটা তো এখানে থেমে গেলে চলবে না, এটাকে তো প্রসারিত করতে হবে। শুধু শিক্ষার মতো আন্দোলনটা সীমাবদ্ধ থাকলে চলবে না। এই 4-5 মিলে তারা কথা বলেন, এগ্রি করেন যে ইয়েস, এই তো শুধু জনশিক্ষা আন্দোলন করলে চলবে না, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সামগ্রিক দৃষ্টি নিয়ে আমাদের কিন্তু নতুন করে ভাবতে হবে, বিকল্প কর্মসূচি আমাদের তৈরি করতে হবে। সেখানে এই সবাই মিলে বীরেন দত্তকে দায়িত্ব দিয়েছিলেন যে আপনি প্রোগ্রামটা ড্রাফট করুন, এবং বীরেন দত্ত প্রোগ্রাম ড্রাফট করেন, অঘোরের সাথে কথা বলে, এবং তারপরে এই ড্রাফট দশরথ দেব, হেমন্ত দেববর্মার হাতে তারা তুলে দেন। 4 জন আবার একসাথে বসে এই ড্রাফটটাকে মডিফাই মানে খানিকটা এদিক সেদিক করে ফার্দার স্ট্রেংথেন করে এগ্রি করেন, এবং দায়িত্ব দেওয়া হলো বীরেন দত্তকে ত্রিপুরা এটা ছাপানো যাবে না, তৎকালীন কুমিল্লাতে গিয়ে ছাপিয়ে আনতে হবে। বীরেন দত্ত কমিউনিস্ট পার্টির মেম্বার, কুমিল্লা ডিস্ট্রিক্ট কমিটির সাথে সান্নিধ্যে তিনি মেম্বারশিপ
নিয়ে ত্রিপুরায় কাজ করছেন, তাকেই দায়িত্ব দেওয়া হলো। তিনিই গেলেন, এই বই ছাপতে দিলেন এবং সেখানে তাদের বলে আসলেন তোমরা বই ছাপিয়ে বর্ডার ক্রস করে, অর্থাৎ ত্রিপুরাতে, কারণ ত্রিপুরা তখনও স্বাধীন, এখানে কার হাতে বই দেবে তাদেরকে বলে তিনি ঢুকলেন। কিন্তু তিনি ফিরে এসে দশরথ দেবদের সাথে আর যোগাযোগ করতে পারলেন না, গ্রেপ্তার হয়ে গেলেন। সেই যে প্রোগ্রাম পরবর্তী সময় আসলো, দশরথ দেবরা প্রথম দিকে একটু হতচকিত হয়ে যান, বীরেন্দ্রদত্ত ধরা পড়ে গেলেন, অসুবিধা না পড়ে যায়। আলটিমেটলি বই তাদের হাতে আসলো, এই বই নিয়ে তারা শুরু করলেন নূতন যাত্রা। এটা একটা সিংহদুয়ারের মতো এই গণমুক্তি পরিষদ গঠিত হলো একটা ছোট্ট সম্মেলনের মধ্য দিয়ে। এই প্রোগ্রাম তারা গ্রহণ করলেন এবং যারা দেখেছেন বই গণমুক্তি পরিষদের প্রথম প্রোগ্রাম, এটা পড়লেই বুঝতে পারবেন যে এর মধ্যে শ্রেণীগত দৃষ্টিভঙ্গি, সামন্ত শাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, অর্থনীতির প্রশ্নে, জমির অধিকারের প্রশ্নে, বাসস্থানের প্রশ্নে, সামাজিক যে অন্যায়, অবিচার, বেধিচার, তিতুন প্রথা থেকে শুরু করে সমস্ত কিছুর বিরুদ্ধে একটা সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে ত্রিপুরার মতো রাজ্যে একটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী কর্মসূচি হাতে নিয়ে গণমুক্তি পরিষদ সেখানে কাজ শুরু করেন। কাজেই এর সাথে জনশিক্ষা আন্দোলনের একটা নিবিড় আত্মিক সম্পর্ক সেখানে আছে। সেখান থেকে সেই আন্দোলনটা অগ্রসর হতে শুরু করে এবং এই আন্দোলন তখন কেন্দ্রের কংগ্রেস সরকার, রাজ্যে মহারানী এগ্রি করেছেন কেন্দ্রের সঙ্গে ত্রিপুরা যুক্ত হবে, পাকিস্তানে যাবে না। যদিও রাজবন্দর থেকেই ত্রিপুরাকে পাকিস্তানের সাথে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল। কমিউনিস্টরা উদ্যোগ নেন, শক্তি তত বড় না, অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে একসাথে করে এর বিরুদ্ধে যখন রুখে দাঁড়ায় এবং এটা যখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তার দৃষ্টিতে নেওয়া হয় যে এরকম একটা ষড়যন্ত্র চলছে, প্লিজ হেল্প আস, তারা হাত বাড়ান এবং শেষ পর্যন্ত এটা প্রতিরোধ করে ত্রিপুরাকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা হয়। সেই ইতিহাস আপনারা জানেন। এই যে গণমুক্তি পরিষদ, এই গণমুক্তি পরিষদকে শুরুতেই ধ্বংস করার জন্য সেখানে লেগে পড়েন কংগ্রেস এবং 1951 যে লোকসভা নির্বাচন হলো, দুটো আসনেই দুজন কমিউনিস্ট প্রার্থী জয়যুক্ত হলেন, একজন দশরথ আর একজন বীরেন্দ্রদত্ত। দশরথ দত্ত প্রচারেই অংশগ্রহণ করতে পারেননি, আত্মগোপনে থেকে প্রচার করতে হয়েছে। তার নাম দশরথ দেব, এটা নিয়ে সমালোচনা করে প্রথম শুরু করেছিল আপনার এই টিউজেস। দেখুন তিনি যে দেব বর্মা, এটাই তিনি স্বীকার করেন না, তিনি দেব লেখেন। সেই সময় তিনি আত্মগোপনে ভোটার তালিকায় তার নাম বর্মাটা বাদ গেছে, দেব উঠেছে। এটা সংশোধন করতে যদি তিনি যান তাহলে তো তিনি ধরা পড়ে যাবেন, তাকে জেলখানায় যেতে হবে। তিনি কী করে ইলেকশনে দাঁড়াবেন? শেষ পর্যন্ত পার্টির নেতৃত্বের সাথে কথা বলে এটাকেই মেনে নেওয়া হয়। সেই যে সেটা স্বীকৃত হলো, তারপর থেকে এটা দেবই থাকলো। কিন্তু আমরা তো সবাই থেকে দশরথ দেব বর্মাই বলি। আমি কথাটা এখানে উল্লেখ করলাম। এবং জিতার পর, জয়ের পর পার্লামেন্টে কী করে যাবে? নানা চড়াই উত্তরায় অতিক্রম করে সবাইকে বিস্মিত করে দিয়ে পার্লামেন্ট সেশন যখন চলছে তখনও কিন্তু তার মাথার উপর খড়গ ঝুলছে, ঘোষণা হচ্ছে তাকে ধরে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তখনকার 10,000 কিন্তু এখনকার 1 কোটি টাকার মতো হবে। সেই জায়গায় তিনি পার্লামেন্টে উঠলেন, জওহরলাল নেহরু পার্লামেন্টে, সেখানে দাঁড়িয়ে বলেন যে আমি দশরথ দেব, ত্রিপুরার লোকসভা নির্বাচনে আমি জয়যুক্ত হয়েছি, কিন্তু আমার মাথার দাম ঘোষণা করা হয়েছে এত, আমি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু মানুষ তারপর আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। আমি কি পার্লামেন্টে কথা বলতে পারবো? জওহরলাল নেহরু সেই জায়গায় হতচকিত হয়ে যান, কি করে এটা সম্ভব? এবং তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন সমস্ত মামলা তার উপর যা আছে সমস্ত মামলা এখান থেকে ঘোষণা করছে, সমস্ত আমরা প্রত্যাহার করে নিলাম। তিনি শপথ গ্রহণ করবেন এবং যথা নিয়মেই তিনি সংসদ হিসাবে সাংসদের দায়িত্ব তিনি পালন করবেন। আমি এই যে বিষয়গুলো যারা ইতিহাস বিকৃত করার চেষ্টা করছেন, নানা তথ্য এগুলি গোপন করার চেষ্টা করছেন, এই যে ঐতিহ্যমণ্ডিত অতীত, জনশিক্ষা আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, ছোট্ট পরিসরে হলো গণমুক্তি পরিষদের আন্দোলন, তাকে বলা যায় সেখানে ধামাচাপা দেওয়ার জন্য উদ্দেশ্যমূলকভাবে তারা এই যে গৌরবজনক অধ্যায় বা
অভিজ্ঞতা, এগুলি কিন্তু তারা সামনে আনার চেষ্টা করেন না। কাজে সেই জায়গায় এই গণমুক্তি পরিষদকে কিন্তু সেই সময়ে ধ্বংস করার জন্য এই যে খোয়াইতে মানে কুমারী মধুতি রূপশ্রী তাদের যে খুন করা হলো, তখন মহিলাদের কোনো সংগঠন নাই, তাদের উপর নির্দেশ ছিল সূর্যোদয়ের পর পুরুষরা বাড়িতে থাকবে না। গোটা খোয়াইতেই বিশেষ অবস্থা জারি করা হয়েছে, প্রায় জরুরি অবস্থার মতো। গণতান্ত্রিক পরিবেশ পরিমণ্ডল নয়, টার্গেট হচ্ছে দশরথকে ধরতে হবে। দশরথ অনেক ভেতরে গিয়ে আত্মগোপনে আছেন এবং তাকে ধরা তো সহজ না। সেই জায়গায় পুরুষরা দিনের বেলা বেরিয়ে যেতেন, রাতের অন্ধকারে বাড়িতে ফিরতেন, আর বাড়ি দেখভাল করতেন মহিলারা। তাদের উপর নির্দেশ ছিল পুলিশ পল্টন আসলে পরে তাদেরকে মোকাবেলা করতে হবে, তোমাদের পথ দেখাবে না, সাহায্য করবে না, সহযোগিতা করবে না। এরকমভাবে দশরথকে খুঁজতে গেলেন, যখন পেলেন না বিভিন্ন জায়গায় লুটপাট করে মেয়েদেরকে বললেন আমাদের এই জিনিসগুলো পুটলাপাটলি করে দিয়েছে, এটাকে তিতুন প্রথা বলে, কোনো পারিশ্রমিক না, তোমাদের বহন করে আমাদের গাড়ি তুলে দিতে হবে। গণমুক্তি পরিষদ অলরেডি সে সময় ডিক্লেয়ার করেছে তিতুন প্রথা আমরা মানব না। তারা বলছে না, আমরা তো এটা করবো না, তোমাদের জিনিস তোমরা নিয়ে যাও, আর এগুলি তো তোমরা কিনো, লুট করেছো আমাদের ঘরের জিনিস, কেন আমরা এগুলি তোমাদেরকে মাথা বোঝা করে দিয়ে আসবো, আমরা এর মধ্যে অংশগ্রহণ করব না। এই সঙ্গে সঙ্গে মহিলাদের জমায়েত সেখানে বাড়তে থাকে। সেই জায়গায় নিরাপত্তা বাহিনী তারা নিজেরাই সেখানে শঙ্কিত হয়ে তাদের উপর গুলি ছুড়ে 3 জন সেখানে নিহত হন, কুমারী মধুতি রূপশ্রী। এরপর খোয়াইয়ের মহিলারা, ট্রাইবেল মেয়েরা বোনেরা গণমুক্তি পরিষদের নেতৃত্বে প্রধানত দশরথ দেবের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, কি ব্যাপার, আমাদের হাতে কেন অস্ত্র দেওয়া হচ্ছে না, আমাদের কেন সংগঠিত করা হচ্ছে না, আমাদের কেন সংগঠন তৈরি করা হচ্ছে না, শুধু পুরুষরাই একলা কি করে লড়াই করবে? তাদের উপর আক্রমণ প্রতিহত করার জন্য আমরা যদি নিরাপত্তা বাহিনীকে রাস্তায় আটকে রাখার দায়িত্ব পালন করতে গিয়ে কীভাবে আমাদের মরতে হয়, এটা তো কুমারী মধুতি রূপশ্রী প্রমাণ করে দিয়ে গেলেন। কাজে মরতেই যদি হয় তাহলে লড়াই করে লড়াকু মানুষ হিসেবে কেন আমরা মৃত্যুর মুখোমুখি হব না, কেন আমাদের সংগঠন তৈরি হবে না? সেই সময় গণমুক্তি পরিষদ, নারী আন্দোলন অনেক নেতৃত্ব নাও জানতে পারেন, তারাই সিদ্ধান্ত নিয়ে খোয়াইতে প্রথম মহিলাদের আঞ্চলিক কমিটি তৈরি করে। বছর 2-এর ব্যবধানে অবিভক্ত সদর সিমনাতে প্রথম রাজ্য সম্মেলন করে মহিলাদের সংগঠন তৈরি হয়। এইভাবে কৃষক সভা, গণমুক্তি পরিষদ উপজাতিদের মতো কাজ করছে, কিন্তু অনুপজাতিদেরকে সংগঠিত করতে হবে। উপজাতি অনুপজাতি ঐক্যবদ্ধভাবে এই শোষণ অত্যাচারের বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, এককভাবে শুধু উপজাতি আন্দোলন করলে চলবে না। কাজে এই জায়গায় কৃষক আন্দোলন সংগঠিত করতে হবে। গণমুক্তি পরিষদ তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ত্রিপুরায় কৃষক আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা নিয়েছে। এইভাবে যখন গণমুক্তি পরিষদ অগ্রসর হচ্ছিল, এতে কংগ্রেস ভীত সন্ত্রস্ত। সেই কারণে প্রথম থেকেই এই সংগঠন তার যে আন্দোলন তাকে ধ্বংস করার চেষ্টা করে, বিশেষ করে লোকসভার নির্বাচনে পরাজিত হওয়ার পর। সেখান থেকে যেতে যেতে আপনার যেটা দেখা গেছে, উপজাতি জনগণের স্বার্থে কল্যাণে কংগ্রেস সরকারে যখন তারা আসে, প্রথম 30 সদস্য বিধানসভা, পরবর্তী সময়ে 60 সদস্য বিধানসভা, এই দুটো মিলে একটা ভালো সময় তারা এখানে সরকার চালিয়েছেন। কিন্তু সামগ্রিকভাবে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে কংগ্রেস ত্রিপুরার উপজাতি জনগণের মৌলিক যে সমস্যাগুলি, এই সমস্যাগুলির সমাধান সুরাহা করার প্রশ্নে কোনো কার্যকরী ভূমিকা নেয়নি। ভাষার কথা যেটা আমি শুনছিলাম, আমাদের গণমুক্তি পরিষদের সম্পাদক বলছিলেন, কারা নাকি দাবি করছেন 1964 সালে ত্রিপুরাতে ককবরক ভাষা সরকারি স্বীকৃতি পেয়েছে। চূড়ান্ত মিথ্যে কথা, অসত্য কথা। আজকেও পত্রিকা খুললে দেখবেন, এখন ত্রিপুরা মথার যিনি একমেব অদ্বিতীয় নেতা, একটা পুরোপুরি আপাদমস্তক কমিউনিস্টদের বিরুদ্ধে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে অসত্য তথ্যের অবতারণা করেছেন এবং গাত্রদাহ হচ্ছে নকশালদের খুন করেছে। এর প্রতিবাদে পাখির মতো করে এই 7-8 জনকে খুন করলো, এর আগেও বেশ কতগুলি খুন করেছে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো তারা প্রতিবাদ করে বলেছে, এরা তো তোমাদের সঙ্গে কথা বলতে চাইছে, আবেদন করেছে। তাদের সংগঠনের সম্পাদক যাকে তোমরা খুন করলে, সে বারবার মেসেজ পাঠিয়েছে, কথা না বলে এইভাবে
পাখিকে যেভাবে খুন করা হয় সেভাবে তাদের খুন করছো, এভাবে সমস্যার সমাধান হবে? এটা ঠিক না, এটা অন্যায় হচ্ছে, আমরা এটা সমর্থন করি না। আমরা কিন্তু এই মাওবাদীদের রাজনীতিকে সমর্থন করি না, এটার বিরোধিতা করি, কিন্তু যেভাবে তোমরা তাদেরকে ট্যাকেল করার চেষ্টা করছো সেটা ঠিক না। তোমরা কথা বলো, এই খুন খারাপি বন্ধ করো। কেন এই কথা বলো? দেখা গেল এই ভদ্রলোক এটার বিরুদ্ধচারণ করতে গিয়ে অনেকগুলি অসত্য তথ্য উপস্থিত করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সম্পর্কে যাদের ধ্যান ধারণা সীমাবদ্ধ তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এবং এটাই হচ্ছে কমিউনিস্ট বিদ্বেষী যারা জনগণ থেকে যখন তারা রাজনীতিগতভাবে ক্রমে ক্রমে বিচ্ছিন্ন হতে থাকেন, কুণ্ঠাস হতে থাকেন, অস্তিত্ব রক্ষার জন্য মিথ্যাকে আশ্রয় করা ছাড়া তাদের সামনে কোনো বিকল্প থাকে না। এটাই আমরা দেখছি এখন এখানে হচ্ছে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে সামগ্রিক পরিস্থিতির মধ্যে মৌলিক পরিবর্তন আনার ক্ষেত্রে লেফটেন্যান্ট গভর্নমেন্ট যখন আসলো, যেটা সাকিব তার যে আপনার রিসার্চ পেপার তাতে তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন, এবং তিনি সেখানে মোটামুটিভাবে বলবার চেষ্টা করেছেন যে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে লেফটেন্যান্ট গভর্নমেন্ট এখানে উপজাতি জনজীবনের যে সমস্যা, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে, যার মধ্যে মূল বিষয় হচ্ছে ল্যান্ড, ট্রাইবাল কোশ্চেন তো মেইন ইস্যু হচ্ছে ল্যান্ড কোশ্চেন, তারপরে আছে তার ল্যাঙ্গুয়েজ, তারপরে আসছে তার কালচার, সবটা মিলিয়ে সামগ্রিক, কিন্তু মূল বিষয় হচ্ছে ল্যান্ড। এই ক্ষেত্রে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে লেফটেন্যান্ট গভর্নমেন্ট কার্যকরী ভূমিকা সেখানে নেওয়ার চেষ্টা করেছেন, এবং তিনি সেখানে রেফারেন্স হিসেবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন, এবং যেটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেছেন, ত্রিপুরায় লেফটেন্যান্ট গভর্নমেন্ট ট্রাইবেলদের জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বিকল্প একটা কর্মসূচি উপস্থিত করে যেভাবে তাদের পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করেছেন। উত্তর পূর্বাঞ্চলের উপজাতি অধ্যুষিত বিভিন্ন রাজ্যে তো নাই, ভারতবর্ষের বহু রাজ্যে ট্রাইবেল থাকা সত্ত্বেও লক্ষ কোটি, সেখানেও কিন্তু তারা এই ভূমিকা তারা নেওয়ার চেষ্টা করেনি। কাজেই সেদিক থেকে এই তথ্য তিনি এখানে উপস্থিত করার চেষ্টা করেছেন। আমি অল্প সময়ের মধ্যে এটা পড়তে গিয়ে আমার নিজের যা মনে হয়েছে, এটা একটা দলিল, এটা একটা দলিল। যারা রিসার্চ স্কলার, এই গবেষণাধর্মী কাজের সাথে যুক্ত, তথ্য জানতে চান, তা নিয়ে বিশ্লেষণ করতে চান, এবং যারা উপজাতি জনজীবনের সামাজিক অর্থনৈতিক সমস্যা নিয়ে জানতে চান, বুঝতে চান, মূল্যায়ন করতে চান, লেখাপড়া করেন, এরা সহ নানা অংশের মানুষ যারা রাজনীতি করেন জনগণের মধ্যে কি, এবং যেখানে কাজ করতে যান সেখানে উপজাতি অনুপজাতি উভয় অংশের মানুষ আছে। এই জায়গায় এই যে রিসার্চ পেপারটা আমার নিজের মনে হয়েছে এটা দলিলের মতো, সেখানে তাদের হাতে এটা কাজ করবে, দারুণভাবে সাহায্য করবে। এবং ত্রিপুরায় বিশেষ করে যেটা প্রচার কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে, এটা উপজাতি রাজনৈতিক দল আর কংগ্রেস হচ্ছে বাঙালিদের রাজনৈতিক দল, দুটোই মিথ্যা। কমিউনিস্ট পার্টি কোন সময় বলেনি আমরা উপজাতিদের দল। কমিউনিস্ট পার্টি উপজাতি অনুপজাতি নির্বিশেষে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, পেছনে পড়া অংশের মানুষের দল। আর কংগ্রেস দাবি করছে আমরা শুধু বাঙালিদের দল। তারা যে বাঙালিদেরও দল না, তারা শোষকদের দল। বাঙালি, ট্রাইবেল, হিন্দু, মুসলমান নির্বিশেষে শোষকদের স্বার্থ রক্ষা করার জন্য দিল্লির ক্ষমতাই বলুন, রাজ্যের ক্ষমতাই বলুন, কংগ্রেস সেখানে তাদের ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন। গণমুক্তি পরিষদ তারাই প্রথম এই স্লোগান দেন, ট্রাইবেল নন ট্রাইবেল একসাথে হয়ে যদি আমরা আন্দোলন সংগঠিত করতে না পারি, তাই হলে এই জুলুমের হাত থেকে আমরা কিন্তু ত্রিপুরার মানুষকে রক্ষা করতে পারবো না। এটা আমি দেখেছি সাকিব তার এই ডকুমেন্টের মধ্যে, সেটা একটা খুব প্রমিনেন্টলি তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন, কারেক্টলি। দিস ইজ ক্লাস অ্যাপ্রোচ। কাজে সেদিক থেকে সাকিবকে আমি আরেকবার ধন্যবাদ জানাবো। আপনাদের কাছে আমি আবেদন করব যে এই বইটা আপনারা সংগ্রহ করুন, লাইব্রেরিতে রাখার মতো। নিজের ছেলে মেয়ে যারা লেখাপড়া করে গবেষণাধর্মী কাজের সাথে যারা নিজেদের যুক্ত করতে চায় তাদের জন্য এটা নিঃসন্দেহে সহায়ক। এবং আমরা যারা ত্রিপুরায় রাজনীতি করলেও ত্রিপুরার অনেক ইতিহাসিক সম্পর্কে আমরা কিন্তু সবাই খুব সচেতন, ঘটনা তা না। অন্তত সমস্ত দলিল না পড়লেও এটা যদি আপনি পড়েন, ওই দলিলগুলির রেফারেন্স সারমর্ম যেটা তিনি উল্লেখ করেছেন, করে তারপরে গিয়ে কনক্লুশন ড্র করেছেন, তার মতামত তিনি ঠিক করেছেন, অন্তত এটা পড়লেও কিন্তু আপনি সেখানে সেটা জানতে পারবেন। সেই দিক থেকে দিস ইজ অলসো ভেরি ভেরি হেল্পফুল, এ গুড জব হি হ্যাজ ডান।
আমি তাকে ত্রিপুরার মানুষদের পক্ষ থেকে, গণতান্ত্রিক আন্দোলনের পক্ষ থেকে এবং আমাদের রাজ্যের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ইয়াং চ্যাপ, অনেক সময় তার সামনে পড়ে আছে। সামনের দিনে তিনি এভাবে আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে নিয়ে ত্রিপুরা তথা ভারতবর্ষের গণ আন্দোলন, শ্রেণী আন্দোলন, সমাজ পরিবর্তনের যে সংগ্রাম, তার জন্য যে আন্দোলন, তাকে ভাষা যোগাবার ক্ষেত্রে তিনি সেখানে কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন এই বিশ্বাস নিয়ে আপনারাও আমাকে কথা বলার সুযোগ দিলেন, শুনলেন। এগুলি বলার জন্য আমি আসলে প্রস্তুত ছিলাম না। শুরু যখন করলাম তখন আমার মনে হয়েছে তাহলে এই বিষয়গুলো আমি বলি, এগুলি আপনাদের সামনে উপস্থিত করলাম, আপনারা শুনলেন। তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।